আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করছি এবং প্রজেক্টে আমরা বিভিন্ন ধরনের ডাটাকে ব্যবহার করছি এবং সেই সকল ডাটার ক্ষেত্রে একটা জিনিস কনস্ট্যান্ট ছিল এবং সেটা হচ্ছে যে ওই ডাটাগুলো খুবই স্ট্রাকচার ছিল। কোনো ধরনের ডাটা মিসিং ছিল না, কোনো ধরনের ডাটা আমরা ফেচ করতে যাই এরর খাই নাই, এরকম কখনোই হয় নাই। অ্যান্ড এটা আনকমন না যে যখন আপনি কোনো একটা এপিআই নিয়ে কাজ করবেন তখন আপনি যে ডাটাটা পাবেন সেটাতে সবকিছু ঠিকঠাক থাকবে। আবার এমনও হইতে পারে যে আপনি কোনো একটা ডাটা নিয়ে কাজ করতেছেন এবং সেই ডাটাতে থাকা যে সকল অবজেক্টগুলো আছে সেই সকল অবজেক্টের ভেতরে কিছু ইনকনসিস্টেন্সি আছে, মানে কোনো একটা অ্যাট্রিবিউট একটা অবজেক্টে থাকলে আরেকটা অবজেক্টে নাই। আমি এখানে আমাদের প্রিভিয়াস একটা প্রজেক্টের এপিআই আসি এবং এখানে অলমোস্ট 30 জন ইউজারের ডাটা দেওয়া আছে এবং এই 30 জন ইউজারের সবগুলা ডাটাই অ্যাভেলেবল আছে, এমন কোনো ডাটা নেই যেটা মিসিং নেই। এবং এটা আমাদেরকে ওই অ্যাপটা তৈরি করতে খুবই ইজি একটা ওয়ে দিয়ে দিছিল, ধরতে গেলে একটা শর্টকাট দিয়ে দিছে কোনো ডাটা মিসিং না হওয়াটা। অ্যান্ড আমরা জাস্ট ডাটাটাকে ফেচ করছি, সেটাকে ব্যবহার করছি এবং আমাদের প্রজেক্ট রেডি হয়ে গেছে। কিন্তু এটাও আমাদের জানা উচিত যে এরকম সিনারিওতে আমরা আসলে আমাদের এই ডাটাগুলোকে কিভাবে ম্যানেজ করতে পারি, মিসিং ডাটাগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব সেগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। এবং এই কারণেই আজকের এই ভিডিওটা আপনারা দেখতেছেন। অ্যান্ড আমি এই ভিডিওর জন্য আপনাদেরকে মিসিং ডাটা হ্যান্ডেলিং দেখানোর জন্য নতুন একটা ফোল্ডারকে তৈরি করে নিয়েছি সোর্স ফোল্ডারের ভেতরে এবং সেখানে আমি একটা কম্পোনেন্টকে তৈরি করছি মিসিং ডাটা ডট জেএসএক্স নামে। এবং যেহেতু আমরা মিসিং ডাটা কিভাবে ম্যানেজ করতে হবে সেটা শিখতেছি, তাহলে তো অবশ্যই আমাদের ডাটাটাকেও লাগবে। এই কারণে আমি ডাটাটাকে এখান থেকে কপি করে নিব। আমার সাইডে সবসময় রিপোজিটরি ওপেন থাকে, আপনারাও এরকম সকল রিসোর্সেস আমার রিপোজিটরিতেই পাওয়া যাবেন, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে। এবং আমি ডাটাটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমাদের এই ভিডিওর জন্য কিছু ডামি ডাটা আমি তৈরি করছি। এখন আমরা যদি আমাদের এই ডামি ডাটার দিকে একটু তাকাই, আমাদের কাছে একটা অ্যারে আছে এবং এই অ্যারের ভেতরে অলমোস্ট 3টার মতো অবজেক্ট আছে। আমরা যদি একটু অবজেক্টগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে অবজেক্টগুলোতে আইডি, নেম, ইমেজেস, ডেসক্রিপশন, লোকেশন এরকম কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে। কিন্তু যদি আরেকটু ভালোভাবে তাকাই, চশমা পরে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে প্রত্যেকটা অবজেক্ট একটু ডিফারেন্ট। যেমন প্রথম অবজেক্টের ক্ষেত্রে ইমেজেস অ্যাট্রিবিউটটা এখানে আমরা দেখতে পারতেছি, কিন্তু আইডি 2 এবং 3 এর ক্ষেত্রে ইমেজেস অ্যাট্রিবিউট বলতে কিছু নাই। আবার যদি আমি আইডি 3 এর দিকে তাকাই তখন আমরা দেখব নেইমের ভেতরে ফুল নামক একটা অ্যাট্রিবিউট আছে, কিন্তু আইডি 2 এর ক্ষেত্রে আবার 2টা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ফুল এবং আরেকটা হচ্ছে নিকনেম। মাঝে মধ্যে ডিসক্রিপশন গায়েব হয়ে গেছে এবং এরই মাধ্যমে আমরা একটু সুন্দরভাবে আজকে দেখার চেষ্টা করব যে আমরা এই ডাটাগুলোকে কিভাবে ম্যানেজ করতে পারি। সো আমি মিসিং ডাটা ডট জেএসএক্স এ চলে আসবো এবং এখানে আমি জাস্ট বয়লার প্লেটটাকে তৈরি করে রাখছিলাম, জাস্ট একটা H1 ট্যাগকে দিয়ে দিব এখানে এবং এটা হবে আমাদের টাইটেল। সো কম্পোনেন্ট দেওয়ার আগে আমার দেওয়া উচিত ছিল মিসিং ডাটা কম্পোনেন্ট, অ্যান্ড এটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে এখন রেন্ডার করব। app.jsx এ চলে আসবো এবং এখানে এসে আপনারা দেখতেই পারতেছেন যে এখানে অলরেডি আমি মিসিং ডাটাকে ইম্পোর্ট করে রাখছি। অ্যান্ড আমি এখন ডেভেলপমেন্ট সার্ভারটাকে স্টার্ট করে দিব, npm run dev ও এন্টার, এবং এটা আমাদের ব্রাউজারে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। আমরা টাইটেলটাকে খুব সুন্দরভাবে এখানে দেখতে পারতেছি। অ্যান্ড আমি যত কাজ করব এখন মিসিং ডাটা ডট জেএসএক্স এর ভেতরে করব। সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ডাটা লাগবে। সো ইম্পোর্ট ডাটা, আমি ডাটাটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম এবং আমি এখন একে একে আমাদের ডাটাতে যে অবজেক্টগুলো আছে সেগুলোর যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোকে রেন্ডার করে দেখার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি নেম দিয়েই শুরু করি। আমি একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব এবং এই ডিভ ট্যাগের ভেতরে আমি একটা এক্সপ্রেশনকে নিব যেখানে আমি ডাটা ডট ম্যাপ ফাংশনটাকে ব্যবহার করব। এটার ভেতরে আমি পাবো আইটেমটাকে, অ্যান্ড এটা হবে একটা অ্যারো ফাংশন যেটা রিটার্ন করবে একটা সিঙ্গেল ডিভকে এবং ডিভের জন্য একটা কি প্রপার্টি দিতেই হবে। অ্যান্ড আমি আইটেম ডট আইডিটাকে আমাদের কি প্রপ হিসেবে পাস করে দিলাম। অ্যান্ড এখানে আমি রেন্ডার করতে পারি আইটেম ডট নেম ডট ফুল। অ্যান্ড আমরা একটু ওয়েট করলে স্ক্রিনে আমাদের অবজেক্টগুলো থেকে নেম অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে দেখতে পারবো। এবং এখানে আমি আইটেম ডট নেম ডট ফুল ইউজ করছি, কারণ কি নেম অ্যাট্রিবিউটটা নিজে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। সো এই কারণে আমরা নেম ডট ফুল ব্যবহার করলে জন ডোটাকে আমরা স্ক্রিনে দেখতে পারি এবং এখানে আমরা খুব সুন্দরভাবে এটাকে রেন্ডার করে ফেললাম। পরের অংশে যাওয়ার আগে আমি এখানে একটা কাজ করব। আমি
গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের কোডের সাইজ যত বড় হবে তত আমাদের কোডটা দেখতে অগোছালো মনে হবে। তো এই জন্য আমি নতুন আরেকটা কম্পোনেন্ট তৈরি করে নিব আমাদের এই আইটেমগুলোকে রেন্ডার করার জন্য। তো এখানে আমি রিটার্নের ভেতরে যে ডিফটা দিছি এটা দিয়ে আমি নতুন একটা আইটেম কম্পোনেন্টকে তৈরি করতে পারি আমাদের মিসিং ডাটার সাব কম্পোনেন্ট আকারে। তো আমি মিসিং ডাটা হ্যান্ডেলিং ফাইলের ভেতরেই নতুন আরেকটা কম্পোনেন্ট তৈরি করব, যেটার নাম আমি দেবো item.jsx এবং RAFC দিয়ে দিলাম অ্যান্ড বয়লার প্লেট রেডি হওয়ার পর এখানে আমি লিখে দিব জাস্ট আইটেম। অ্যান্ড আমি এই আইটেমটাকে আমাদের মিসিং ডাটাতে ইম্পোর্ট করে নিয়ে আসবো। সো আইটেমটাকে এখানে দিয়ে দিলাম, কম্পোনেন্টটা রেন্ডার হয়ে যাবে এবং কম্পোনেন্টটা রেন্ডার হয়ে যাওয়ার পর আমরা আমাদের এই আইটেমগুলোকে অথবা অবজেক্টগুলোকে একে একে প্রপ আকারে আইটেম কম্পোনেন্টে পাঠিয়ে দিতে পারি। তো এখানে আমি প্রপ আকারে আইটেম কম্পোনেন্টকে পাঠাবো, স্প্রেড অপারেটরকে ব্যবহার করবো এর জন্য এবং আইটেমটাকে আমি পাঠিয়ে দিলাম। অ্যান্ড আপনারা যদি না বুঝে থাকেন এখানে কি হইলো, তাহলে ভাই আপনাদের ফান্ডামেন্টালসটা আর একটু ভালোভাবে বুঝতে হবে। এই সিরিজের শুরুতে চলে যান এবং সেখান থেকে যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে এই সকল জিনিসই আপনারা বুঝে যাবেন। আমার মনে হয় এই সকল জিনিস নিয়ে আমি কথা বলছি এবং এর আগের বিভিন্ন প্রজেক্টেও আমি এগুলো ব্যবহার করছি। সো আপনারা যদি ফান্ডামেন্টালসটা ভালোভাবে শিখে আসেন তাহলে আপনারা আমার সাথে খুব ইজিলি ফলো অন করতে পারবেন। আর যদি আপনারা নতুন হন আমার চ্যানেলে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন অ্যান্ড সবকিছুর লিঙ্ক ডিসক্রিপশনে তো অবশ্যই দেওয়া থাকবে। এবং আমি যেহেতু আইটেমটাকে ম্যাপ মেথডের ভেতরে রেন্ডার করতেছি সেহেতু এখানেও একটা কি প্রপকে দিতে হবে, সেই কারণে আমি এখানে item.idটাকে কি প্রপ আকারে দিয়ে দিলাম। অ্যান্ড যেহেতু আমরা প্রত্যেকটা আইটেমকে প্রপ আকারে পাস করছি, আমি item.jsx এ চলে আসবো। এখানে আমি প্রপ প্যারামিটারের মাধ্যমে ওই আইটেমগুলোকে পাওয়া যাব। কিন্তু যে কাজটা করতে আমি পছন্দ করি সেটা হচ্ছে সাথে সাথে ডিস্ট্রাকচারিং করে ফেলা। সো আমি প্রপকে না নিয়ে আমি এখানে সাথে সাথে অবজেক্টটাকে ডিস্ট্রাকচারিং করে ফেলবো এবং এখানে আমি পাবো আইডিটাকে, নেমটাকে, ইমেজেসটাকে, সাথে সাথে আমি পাবো ডেসক্রিপশনকে অ্যান্ড লোকেশনকে তো অবশ্যই পাইতে হবে আমার। এবং এই কয়টাই অ্যাট্রিবিউট থাকার কথা। আমি যদি ডাটা.js এ ফেরত আসি তাহলে আইডি আছে, নেম আছে, ইমেজেস আছে, ডিসক্রিপশন আছে, লোকেশন আছে, 1 2 3 4 5। হ্যাঁ, আমাদের 5টাই প্রপ হইতে পারে এবং আমি item.jsx এ এখন একে একে রেন্ডার করতে পারি। সো সবার প্রথম যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে নেমটাকে রেন্ডার করা। এন্ড আমি এখানে নেম ডট ফুল লিখে দিলে আমরা ফুল নেমটাকে স্ক্রিনের রেন্ডার অবস্থাতে দেখতে পারবো। এন্ড এখন যে কাজটা হবে সেটা হবে নেমের আরেকটা প্রপার্টি যেটা ছিল নিকনেম প্রপার্টিটা, সেটাকে রেন্ডার করে দেখার চেষ্টা করা। সো আমি এখানে আরেকটা ডিভ ট্যাগ নিব এবং এখানে আমি নেম ডট নিকনেমটাকে দিয়ে দিতে পারি এবং নিকনেমটা দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে 2টা নিকনেম আছে এবং আরেকটা নিকনেম আমাদের স্ক্রিনে রেন্ডার হয় নাই। এটা না হওয়ার পেছনে রিজন কি? কারণ ID3 তে আমরা কোনো নিকনেম অ্যাট্রিবিউটকে দেখতে পারতেছি না। এন্ড আপনারা যদি একটু এক্সপিরিয়েন্সড CSS ডেভেলপার হন অথবা CSS নিয়ে কাজ করার একটু এক্সপিরিয়েন্স আপনাদের থেকে থাকে তাহলে আপনারা জানেন যে আসলে কোন লেভেলের প্যারা দিতে পারে এইরকম কিছু হইলে। জাস্ট এরকম সিম্পল একটা জিনিস আপনার পুরো অ্যাপের স্টাইলিংকে বিগড়ায় দিতে পারে, নষ্ট করে দিতে পারে একেবারে। সো এই জন্য আমাদের কোনো একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হবে এবং এটার জন্য ব্যবস্থা করাটা খুবই সিম্পল একটা টেকনিকের ভেতরে পড়ে। আমরা জাস্ট এখানে একটা প্লেস হোল্ডার ভ্যালুকে দিয়ে দিতে পারি যদি আমাদের নিকনেমটা না থাকে। এবং আমি যেহেতু এখানে যদি বলছি তার মানে আমি এখানে টার্নারি অপারেটরকে ব্যবহার করতে পারি। তো আমি এখানে নিকনেমটাকে চেক করতেছি, যদি এটা থাকে আমি টার্নারি অপারেটরটাকে দিয়ে দিলাম এবং আমি এখানে যদি থাকে তাহলে রেন্ডার করব নেম ডট নিকনেমটাকে, আর যদি না থাকে তাহলে আমি রেন্ডার করব নো নিকনেম অ্যাভেইলেবল এবং এটা দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করি এবং দেখব যে যেখানে যেখানে নিকনেম নাই সেখানে লেখা আসতেছে নো নিকনেম অ্যাভেইলেবল এবং এভাবে করলেই আমাদের এরকম মিসিং ডাটা হ্যান্ডেলিংটা হয়ে যায়। কিন্তু আপনারা যদি আমার সিরিজ ফলো করে থাকেন তাহলে আমি কয়েকটা প্রজেক্ট আগেই আপনাদেরকে বলছিলাম যে টার্নারি অপারেটর ইজ এ গুড চয়েস যখন আপনি ট্রু অর ফলস বেসিসে
কম্পোনেন্ট রিটার্ন করতে চান, কিন্তু আপনি যদি এটাকে 2 এর বেশি সময়বার ব্যবহার করেন তাহলে এটা আপনার কোডকে ইজি করার বদলে আরো বেশি বাজে করে দিবে। এবং আমরা যেহেতু অনেকগুলা মিসিং ডাটা নিয়ে কাজ করতেছি, আমি চাইলে প্রত্যেকটা মিসিং ডাটার ক্ষেত্রেই এই টার্নারি অপারেটরকে ব্যবহার করতে পারি এবং আমাদের কোডটা আস্তে আস্তে ভালো হওয়ার বদলে একেবারে দেখতে বিশ্রী হবে। এই কারণে আমরা নতুন কিছু শিখব, নতুন একটা টেকনিক শিখব যার মাধ্যমে আমরা এই সেম কাজটাকে করতে পারি কিন্তু আর একটু ক্লিনার ওয়েতে। সেটা করার জন্য জাস্ট এই টেকনিকটা আপনারা খাটাবেন। আমি যা যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? যদি কখনো আপনি এমন দেখেন যে কোনো একটা ভ্যালুর সাপেক্ষে আপনাকে সেই ভ্যালুটা অথবা অন্য আরেকটা ডিফল্ট ভ্যালুকে শো করতে হবে, তখন আপনি টার্নারি অপারেটর ব্যবহার না করে লজিক্যাল অর অপারেটরকে ব্যবহার করতে পারেন। আমি কি বলছি? যদি কখনো এমন হয় যে আপনি কোনো একটা ভ্যালুর সাপেক্ষে ওই ভ্যালুটাকেই অথবা অন্য একটা ডিফল্ট ভ্যালুকে রেন্ডার করতে চান, এখানে এমফেসিস অন দা ওই ভ্যালুটা। সো এখানে আমরা আসলে কি করতেছিলাম, আমরা চেক করতেছিলাম যে নেম ডট নিকনেম যদি থাকে তাহলে আমরা নেম ডট নিকনেমকেই প্রিন্ট করব, আর যদি না থাকে তাহলে নো নিকনেম অ্যাভেলেবলটাকে আমরা রেন্ডার করব। সো আমাদের এখানে কমন একটা জিনিস আছে, আমি এখানে লজিক্যাল অর অপারেটরকে ব্যবহার করতে পারি এবং আমি এখান থেকে নেম ডট নিকনেম আর কোলনটাকে সাথে সাথে সরায় দিতে পারি। এবং একটু যদি ওয়েট করি তাহলে দেখব এখানে খুব সুন্দরভাবে নো নিকনেম অ্যাভেলেবল জিনিসটা আছে। এবং এটা কিভাবে হইল? লজিক্যাল অর অপারেটরের কাজ হচ্ছে যে এটা চেক করবে বাঁ দিকে কোনো একটা ভ্যালু আছে কিনা। যদি বাঁ দিকে ভ্যালু থাকে তাহলে সে ওই বাঁ দিকের ভ্যালুটাকে রিটার্ন করে দিবে। যদি বাঁ দিকে কোনো ভ্যালু না থাকে তাহলে সে ডান দিকে চেক করবে। ডান দিকে যদি কোনো ভ্যালু থাকে তাহলে সে ডান দিকের ভ্যালুটাকেই রিটার্ন করে দিবে। সো আমরা এখানে দেখতে পারতেছি নেম ডট নিকনেম প্রথমে চেক হবে, যেহেতু আমরা লজিক্যাল অর অপারেটরকে ব্যবহার করতেছি। এবং বাঁ দিক থেকে ডান দিকে চেকিং এর কারণে সবার প্রথমে যেহেতু নিকনেমটা চেক হইতেছে, সেহেতু নিকনেম যদি না থাকে তারপরেই সে ডান দিকে চেক হবে। আর যদি নিকনেম থাকে তাহলে সে আগে নিকনেমটাকেই রিটার্ন করবে, পরে ডান দিকে যে ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন করে দিতে পারে যদি বাঁ দিকের ভ্যালুটা না থাকে। এবং আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা যথেষ্ট ভালোভাবে বুঝাইতে পারছি। আমি গতকালকে 13 বার টেক নিয়েছি এই ভিডিওটা আপলোড করার জন্য। আমি গতকালকে ভিডিওটা আপলোড করতে চাইছিলাম কিন্তু এই জিনিসগুলোকে আমি আপনাদেরকে ঠিকভাবে বুঝাইতে পারতেছিলাম না। অ্যান্ড অ্যাকচুয়ালি আই হ্যাভ নো আইডিয়া আমি এর থেকে ভালোভাবে আপনাদেরকে কিভাবে এটা বুঝাইতে পারি। আমি ভেরি ফ্রাস্ট্রেটেড রাইট নাও, লিটারালি। এই সিম্পল একটা জিনিস বুঝাইতে আমার এত সময় লাগছে। অ্যান্ড এখনো আরো একটা জঘন্য জিনিস বাকি আছে যেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাইতে চাইতেছি। যাই হোক, তো আমরা লজিক্যাল অর অপারেটরকে ব্যবহার করতে পারি যদি আমাদের চেকিং এর সময় কোনো কমন জিনিসকে রেন্ডার করতে হয়। তো আমরা চাইলে এখন ডিসক্রিপশনের ক্ষেত্রেও সেম কাজটাকেই করতে পারি, রাইট? কারণ আমরা ডিসক্রিপশনটাকে চেক করব, যদি থাকে তাহলে আমরা ডিসক্রিপশনটাকেই শো করতে চাই, আর যদি ডিসক্রিপশনটা না থাকে তাহলে আমরা অন্য কোনো ডিফল্ট ভ্যালুকে আমাদের স্ক্রিনে রেন্ডার করব। সো আমি এখানে একটা পি ট্যাগ নিয়ে নিলাম এবং এটার ভেতরে আমি জাস্ট সিম্পলি চেক করব ডিসক্রিপশন আছে কিনা। তো ডিসক্রিপশন বানান কি আমি ভুল লিখছিলাম? হ্যাঁ, আমি বানান খুব সুন্দরভাবে ভুল লিখছি। এবং এরপর আমি একটা লজিক্যাল অর অপারেটর দিয়ে দিব, আর যদি না থাকে তাহলে লিখবো আমরা ডেসক্রিপশন নট অ্যাভেলেবল। এবং একটু ওয়েট করলে আমরা দেখতে পারবো যে আমাদের থার্ড পার্সনের কোনো নিকনেমও নাই, কোনো ডিসক্রিপশনও নাই, অ্যান্ড এটা সুন্দরভাবে কাজ করতেছে। লোকেশনের জন্য খুব সম্ভবত আমরা সেম কাজটা করতে পারি। এটা আমি আপনাদের জন্যই রাখলাম, আপনারা এটা নিজেরা ট্রাই করে দেখতে পারেন প্র্যাকটিসের খাতিরে। যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি প্যারা দিবে সেটার নাম হচ্ছে ইমেজেসটা। আমাদেরকে এই ইমেজেস অ্যাট্রিবিউটটাকে রেন্ডার করতে হবে আমাদের স্ক্রিনে, কিন্তু আমরা ডাটাতে দেখতে পারতেছি খুব সুন্দরভাবে যে ইমেজেস অ্যাট্রিবিউটটা শুধু আইডিতেই আছে, বাকিগুলাতে নাই। তো আমরা এখন কি করব? আমি যদি items.jsx এ চলে আসি এবং আমি নিচে একটা ইমেজ ট্যাগকে নিয়ে নিই, ইমেজ ট্যাগকে আমরা এখানে সোর্সটাকে সেট করে দিতে পারি। সোর্সটা হবে আমাদের ইমেজেসের 0 ইন্ডেক্সের প্রোফাইল পিকটা, তাই না? আমি যদি data.js এ চলে আসি সেখানে আমরা দেখব যে আমাদের প্রথম অবজেক্টের ইমেজেস হচ্ছে একটা অ্যারে, এবং অ্যারের ভেতরে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটার ভেতরে প্রোফাইল নামক একটা অ্যাট্রিবিউট আছে। সো আমাদেরকে অবশ্যই অ্যারের ইন্ডেক্স অনুযায়ী যাইতে হবে, এবং অ্যারের ইন্ডেক্স অনুযায়ী চাইলে আমরা প্রথমে একটা অবজেক্টকে পাবো এবং সেটার ভেতর থেকে অ্যাট্রিবিউটটাকে নিতেছি। সো ইমেজেসের 0 ইন্ডেক্সের ভেতরে যে অবজেক্টটা আছে সেটার প্রোফাইল অ্যাট্রিবিউটটাকে আমরা এখানে
এখানে রেন্ডার করতে চাই। এবং আপনি ডান দিকে দেখতে পারতেছেন যে খুব সুন্দরভাবে আমাদের স্ক্রিনটা পুরো সাদা হয়ে গেছে। আমি আরেকবার রিলোড করে দেখি, কোনো কিছুই হইতেছে না। আমি একটু ইন্সপেক্ট টুলে আসি, কি এরর দেখাইতেছে, ক্যান নট রিড প্রপার্টি অফ আনডিফাইন্ড রিডিং 0। আমরা যখন ইমেজেস অ্যাট্রিবিউটটা থেকে 0 ইন্ডেক্সে চাইতেছি তখন এটা একটা লিস্টের ভেতরে আছে, কিন্তু যখন আমরা সেকেন্ড অবজেক্টে যাইতেছি, সেকেন্ড অবজেক্টে যেহেতু ইমেজেস অ্যাট্রিবিউটটা নাই, সেটা অটোমেটিক্যালি আমাদেরকে একটা আনডিফাইন্ড ভ্যালুকে রিটার্ন করবে। এবং এই কারণেই আমরা এখানে দেখতে পারতেছি ক্যান নট রিড প্রপার্টি অফ আনডিফাইন্ড। সেকেন্ড অবজেক্টটা আমাদেরকে ইমেজেসের জন্য আনডিফাইন্ডকে দিল, এবং যেহেতু এটা একটা আনডিফাইন্ড ভ্যালু, সেহেতু এটার ভেতরে অ্যারের মতো সাবস্ক্রিপ্ট করা অথবা ইন্ডেক্সিং করার কোনো প্রশ্নই আসে না। এই কারণেই আমরা এখানে দেখতে পারতেছি রিডিং 0, তার মানে এখানে আমরা কোনোভাবে ইন্ডেক্সিং করতে পারি না, এবং এই এররটা আমাদেরকে অবশ্যই দূর করতে হবে। অ্যান্ড সলিউশনটা ধরতে গেলে আগের মতোই, আমরা একটা প্লেস হোল্ডার ভ্যালুকে এর পরিবর্তে দিয়ে দিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিভাবে দিব? আমরা তো এখানে চেক করতে পারবো না ইমেজের ভ্যালুটা আছে কি নাই। আর যদি আমি চেকও করি, সেহেতু আমরা সোর্সের ভেতরে কোনো একটা সোর্সকেই দিব, ইমেজ সোর্সকে অথবা কোনো একটা টেম্পোরারি ইমেজ সোর্সকে দিতে হবে। সো যেহেতু থাকবে না, সেহেতু আমরা তো এখানে কোনো কিছু দিতেও পারবো না। সো সোর্সের ভেতরে আমরা কোনোভাবেই আসলে এই লজিক্যাল অর অপারেটরের চেকিংটাকে করতে পারি না, আমাদেরকে অন্য কোনো ওয়ে খুঁজতে হবে। এবং জাভাস্ক্রিপ্ট আমাদেরকে এই কাজটা করার জন্য একটা খুবই সুন্দর ওয়ে দেয়, সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু সেট করে দেওয়া কোনো একটা প্রপার্টির। ইয়াস, আমরা চাইলে যখন আমরা ডিস্ট্রাকচার করব আমাদের প্রপটাকে, তখনই একটা ডিফল্ট ভ্যালু প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য সেট করে দিতে পারি। সো আইডি, নেম, ইমেজেসের পর আমি একটা ইকুয়ালস টু দিয়ে এখানে যে কোনো একটা ভ্যালুকে দিয়ে দিতে পারি। এটা স্ট্রিং হইতে পারে অথবা অন্য কোনো ইমেজের লিঙ্ক হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এবং এটা এখানে শো করবে। সো আমি এখানে নর্মাল একটা টেক্সটকে লিখে দিলাম, জাস্ট টেক্সট লিখে দিছি। একটু ওয়েট করবো, দেখবো আমাদের স্ক্রিনে খুব সুন্দরভাবে আমাদের ইমেজটা রেন্ডার হয়ে গেছে। অ্যান্ড আমি চাইলে ভিডিওটা এখানে স্টপ করে দিতে পারি, এর থেকে এক্সট্রা কোনো কিছু আপনাদেরকে বলার দরকার নেই। বাকিটা আপনারা ফিগার আউট করতে পারেন যখন আপনারা চরম লেভেলের এরর খাবেন তখন। আর আপনারা যদি আমার এই সিরিজটাকে ফলো করে থাকেন, তাহলে হয়তো বা আপনারা কোনোভাবেই ধরতে পারেন নাই যে এখানে ইস্যুটা কি। এটা চলতেছে, কিন্তু এখানে একটা বিশাল বড় ইস্যু আছে। এই ইস্যুটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ইমেজেসকে পাবো না, কারণ আমাদের আইডি 2 এবং 3-তে ইমেজেস বলতে কোনো অ্যাট্রিবিউট নাই। আমরা পাবো কাকে? আমরা পাবো টেক্সটকে। এবং আমরা আসলে যখন ইমেজ সোর্সের ভেতরে ইমেজ ইন্ডেক্স 0 দিতেছি, তখন আমি আসলে এই টেক্সটের 0 ইন্ডেক্সকে নিতেছি অথবা টি-কে নিতেছি, যেটা আসলে আমাদের স্ক্রিনে কোনোভাবে রেন্ডার করতেছে না, কারণ সোর্স থেকে টি বলতে কোনো সোর্সে সে যাইতে পারবে না। সো এই কারণে আমাদের এখানে কোনো এরর দেখাবে না, কিন্তু এটা খুবই বাজে হইতে পারে যদি আমরা এখানে ভুলক্রমে অন্য কিছু দিয়ে দিই। সো আমি এই টেকনিকের জীবনেও যাইতে চাই না। আমরা যে টেকনিকটাকে ব্যবহার করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে ইমেজ সোর্সের ভেতরে যেই জিনিসটাকে দিছিলাম সেটাকে আমি বাইরে বের করে দিব, রিটার্ন স্টেটমেন্টের বাইরে। আমি এখানে নতুন একটা ভ্যারিয়েবলকে নিব যেটার নাম হবে কনস্ট্যান্ট ইমেজ, এবং আমি ইমেজটাকে সবসময় বাইরেই এক্সট্রাক্ট করব অথবা ইমেজটাকে নিয়ে আসবো যদি আমাদের ইমেজটা কোনো একটা অ্যাট্রিবিউটের ভেতরে থাকে তাহলে। তো আমি এখানে লিখতে পারি ইমেজ 0.profile। আমি এখানে বানান তো ভুল করতেই হবে, অ্যান্ড আমি এখানে বানানে ভুল করছি। সো ইমেজ অ্যান্ড করে দেই ইমেজেস ইন্ডেক্স 0.profile। একটু ওয়েট করলে দেখবো এখানে কোনো কিছু দেখাইতেছে না, এবং আমি এখানে ইমেজটাকে রেন্ডার করতে পারি, এবং আমাদের এখানে স্বভাবতই এরর দেখাবে। এবং যেহেতু এরর দেখাবে, আমরা জানি কেন দেখাইতেছে, এই যে ইন্ডেক্সিং করার জন্য। তার মানে আমাদেরকে আগেই চেক করতে হবে ইমেজেস অ্যাট্রিবিউটটা আছে কি নাই। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমি এখানে লজিক্যাল অ্যান্ড অপারেটরকে ব্যবহার করতে পারি অথবা শর্ট সার্কিট ইভ্যালুয়েশনকে ব্যবহার করতে পারি। অ্যান্ড এখানে যখন আমি নিচে লজিক্যাল অর অপারেটরকে ব্যবহার করছি, এটাও একটা শর্ট সার্কিট ইভ্যালুয়েশনের ভেতরেই পড়ে। সো আমি এখানে লজিক্যাল অরের বদলে লজিক্যাল অ্যান্ডকে দিয়ে দিব, এবং এখানে আমরা চেক করতেছি কি, যদি ইমেজেস থাকে তাহলে পরের জিনিসটা হবে। সো এখানে কি হইতেছে, অ্যান্ড অপারেটরের বাঁ দিকে যে ভ্যালুটা আছে সেটা যদি ট্রু হয় তাহলে ডান দিকের ভ্যালুটা রিটার্ন হবে। এটাই হচ্ছে লজিক্যাল অ্যান্ড এর কাজ। তো ইমেজেস
চেকিং হবে। যদি ইমেজেস অ্যাট্রিবিউটটা থাইকা থাকে তাহলে আমরা পরবর্তী কাজটা করতে পারি। আমরা এখন চেক করতে পারি কি ইমেজেসের 0 ইন্ডেক্স আছে কিনা। সো আমরা যখন ইমেজ ইজ ইকুয়ালস টু ইমেজেস লিখছি তখন এটা অটোমেটিক্যালি চেক করতেছে অ্যাট্রিবিউটটা আছে কিনা। যদি না থাকে এখানে আনডিফাইন্ড রিটার্ন করতেছে এবং আমরা দেখতে পারতেছি যে আমাদের এররটা এখান থেকে চলে গেছে। এর পিছনে রিজনটা কি, যে আমরা এখানে অলরেডি চেকিং করে ওটাকে ফিল্টার আউট করে দিতেছি। যদি কোনো ইমেজেস না থাকে তাহলে আমরা আনডিফাইন্ড দিয়ে দিব এবং সোর্সের ভেতরে আনডিফাইন্ড গেলে কিচ্ছু আসে যায় না এবং বাকি কাজটুকু এখানে হবে না। অ্যান্ড আমি এখন এখানে চেক করতে পারি যে 0 ইন্ডেক্সে কিছু আছে কিনা। যদি 0 ইন্ডেক্সে কিছু থাইকা থাকে তাহলে আমি এখান থেকে নিয়ে নিব কি ইমেজেসের 0 ইন্ডেক্স ডট প্রোফাইলটাকে। অ্যান্ড আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আমরা এখানে ডাবল টাইম কিভাবে অ্যান্ড অপারেটরকে ব্যবহার করতে পারি। এটাকে বলা হয় অপারেটর চেইনিং অথবা চেইনিং ইভ্যালুয়েশন, যেটাই বলেন না কেন। আমরা এখানে একটা চেইন রিয়াকশনের মতো তৈরি করতেছি। আমরা প্রথমে চেক করতেছি ইমেজেস আছে কিনা। যদি ইমেজেস থাইকা থাকে তাহলে ইমেজেসের 0 ইন্ডেক্স আছে কিনা। যদি সেটাও থাইকা থাকে তাহলে আমরা রিটার্ন পাবো কাকে, ইমেজেসের 0 ইন্ডেক্সের প্রোফাইলকে। আমি চাইলে এটাকে এখান থেকে লাস্টের অ্যান্ড অপারেটরটাকে সরাই দিতে পারতাম এবং আমি নিচে ইমেজ ডট প্রোফাইল লিখে দিতে পারতাম এবং সাথে সাথে সবকিছু সাদা হয়ে যাওয়ার কথা। কারণ অ্যাগেন যদি ইমেজেস না থাকে তাহলে আমরা ইমেজ ভ্যারিয়েবলের ভেতরে পাবো আনডিফাইন্ড এবং আনডিফাইন্ডে কখনো ডট অপারেটর ব্যবহার করা যায় না। সো আমরা প্রত্যেকটা স্টেপে স্টেপে চেক করে যাব এবং আমাদের যে ভ্যালুটা লাগবে সেই ভ্যালুটাকে আমরা ফেরত পাইতে পারি। আর যদি আমরা কোনো একটা ডিফল্ট ইমেজকে এই ক্ষেত্রে অ্যাড করতে চাই তাহলে আমরা একটা লজিক্যাল অরকে ব্যবহার করতে পারি অ্যান্ড তারপর আমরা একটা ডিফল্ট ইমেজকে দিয়ে দিতে পারি। যেমন এখানে আমি এভিকে দিছি। আমরা এর আগের একটা প্রজেক্টে একটা অ্যাভাটারকে তৈরি করছিলাম। সেই ছোটখাটো প্লেস হোল্ডার অ্যাভাটারটাকে যদি আমি একটু নিয়ে আসতে পারতাম এখানে তাহলে খুব ভালো হইতো। আমি রিপোজিটরি থেকে কপি করে আমাদের এই মিসিং ডাটা হ্যান্ডেলিং এর ভেতরে এটাকে পেস্ট করে দিব অ্যান্ড আমি এখন এই এভিটাকে এখানে ব্যবহার করতে চাই। অ্যান্ড আমি যদি এভিটাকে একটু ইম্পোর্ট করে নিয়ে আসি, import ab from ./av.svg দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করি কিছু কি হয় এবং আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে যে সকল পার্সনের জন্য কোনো ধরনের ইমেজ প্রোভাইড করা হয়নি অথবা ইমেজ অ্যাট্রিবিউটটাও নাই সেটার জন্য আমরা এখানে একটা প্লেস হোল্ডার ইমেজকে রেন্ডার করতে পারতেছি। অ্যান্ড এভাবে আমরা কোনো একটা অ্যাট্রিবিউট মিসিং থাকলে এভাবে আমরা ইমেজের মতো কোনো অ্যাট্রিবিউট যদি মিসিং থাকে সেটাকে হ্যান্ডেল করতে পারি। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, ভাই এটা তো বিশাল বড় একটা হ্যাসেলের ব্যাপার। আমরা ইমেজেসটাকে চেক করব, তারপরে ইমেজেসের 0 ইন্ডেক্সটাকে চেক করতেছি, তারপরে ইমেজেস ডট প্রোফাইলটাকে চেক করতেছি। যদি এটা না থাকে তাহলে আমরা ফাইনালি একটা ডিফল্ট ইমেজকে দিয়ে দিতে পারতেছি। এটার তো কোনো একটা শর্টকাট থাকার কথা, তাই না? হ্যাঁ আছে। এবং গেট রেডি, এই ভিডিওটা অলরেডি বিশাল বড় হয়ে গেছে। আমি চেষ্টা করব আমার নিজের মাথাকেও না খায়া ফেলার এবং আপনাদের মাথাকেও না খায়া ফেলার, এবং আমি আপনাদেরকে শর্টকাটস বলে দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা সেটাকে করতে পারি। আমরা এখানে অপশনাল চেইনিং নামক একটা জিনিসকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, ডিফারেন্ট মেথডের ভিতরে এইটাও আরেকটা চেইনিং মেথড, কিন্তু এটা আমাদের এইরকম চেইনিং এর বদলে একটু শর্টার চেইনিং করতে সাহায্য করে। তো আমি নিচে এসে সেম জিনিসটাই লিখবো const ইমেজ এবং আমি উপরের পুরাটাকে কপি করে এখানে পেস্ট করে দিব এবং কাট করে নিয়ে আসার পর আমি সবার প্রথমে চেকিং করতেছি কি ইমেজেসটা, এবং তারপর আমি এই এন্ড অপারেটরটাকে এখান থেকে সরায় দিব এবং এখানে একটা কোয়েশ্চেন মার্কে দিয়ে দিব এবং এর মাধ্যমে আমরা আসলে টার্নারি ওয়েতে চেক করতেছি যে ইমেজেসটা আছে কি নাই। যদি থাকে তাহলে আমি এখানে একটা ডট দিব এবং ডট দিয়ে আমি বাকি যে ইমেজেস লেখাটা আছে সেটাকে এখান থেকে সরায় দিব। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন আমি ইন্ডেক্সিংটাকে এখান থেকে সরাই নাই, আমি ডাইরেক্টলি ডট অপারেটরের মাধ্যমে ইন্ডেক্সিংটা করতে পারি যদি ইমেজেসটা অলরেডি থাইকা থাকে। আমাদের পুনরায় ইমেজেস তারপর ইন্ডেক্সিংটা লেখার কোনো দরকার নেই। আমি সেম কাজটা পরের চেইনের ক্ষেত্রেও করতে পারি। সো এন্ড অপারেটর আছে, এটাকে সরায় দিব এবং সাথে সাথে আমি এখানে একটা কোয়েশ্চেন মার্কে দিয়ে দিলাম। কোয়েশ্চেন মার্কের পর আমি এখানে একটা ডট দিতে পারি এবং আমরা যেহেতু ইমেজেসের 0 ইন্ডেক্সিং পর্যন্ত দেখে ফেলছি সেহেতু আমাদের আর ইন্ডেক্সিং পর্যন্ত দেখার দরকার নাই।
আমরা সাথে সাথে প্রোফাইলটাকে চেক করতে পারি এবং এই কাজটাকে অবশ্যই একটা ব্রেকেটের ভেতরে করতে হবে। তো আমি এখানে একটা ব্রেকেট দিয়ে দিব উভয় পাশে। অ্যান্ড এখন যদি আমরা আরেকবার রিভিউ করি, আমরা উপরে যে কাজটা করছিলাম এক্স্যাক্টলি সেম জিনিসটা নিচে হইতেছে, কিন্তু এইবার আমরা অপশনাল চেইনিংকে ব্যবহার করতেছি। আমাদের সাইডে এখানে একটা এরর দেখাইতেছে, আমি এটাকে একটু কমেন্ট আউট করে দিলাম এবং এররটা চলে যাওয়ার কথা এবং আমরা আমাদের স্ক্রিনে সবকিছু ঠিকঠাক ভাবেই দেখতে পারবো। কিন্তু কি হয়েছে সেটা নিয়ে আরেকবার রিভিউ করা উচিত। আমরা ইমেজেসটাকে চেক করতেছি, ইমেজেসটার পর আমি লাগায়া দিব একেবারে একটা কোয়েশ্চেন মার্কে, কোনো স্পেস টেস দিব না, একেবারে সাথে সাথে লাগানো অবস্থাতে থাকবে। পরের ক্যারেক্টারই হবে একটা কোয়েশ্চেন মার্ক এবং এই কোয়েশ্চেন মার্কের কাজ হবে চেক করা ইমেজেসটা আছে কিনা। যদি এটা থাকে তাহলে আমাদের পুনরায় ইমেজেস লেখার দরকার নাই, আমরা ডট অপারেটরকে ব্যবহার করতে পারি এবং সাথে সাথে ইমেজেসের জন্য ইন্ডেক্সিংটাও করে ফেলতে পারি। অ্যান্ড ইন্ডেক্সিং করার পর যদি কোনো কিছু থাইকা থাকে সেটা চেক করতে হয়, তাহলে আমরা আবারও কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে পারি। তাহলে প্রথমের পুরোটুকু খুব সুন্দরভাবে এখানে এক্সিকিউট হবে, চেকিং হবে, অ্যান্ড দেন ফাইনালি আমি ডট অপারেটর ব্যবহার করে প্রোফাইলেও চলে আসতে পারি যদি জিরো ইন্ডেক্সে কোনো কিছু থাকে তাহলে। আর যদি না থাকে এটার জন্য আমরা অর অপারেটরকে ব্যবহার না করে নালিশ অপারেটরকে ব্যবহার করব। হ্যাঁ ভাই, আমারও অনেক নালিশ আছে আপনাদের মতো। আমি জানি এই ভিডিওটা দেখা আপনারাও কমেন্টে অনেক নালিশ করতে চাইতেছেন যে আমি কি বুঝাইলাম আপনাদেরকে। বুঝাইলামটা কি আমি নিজেও জানি না, আমি ট্রাই করছি। আই এম ভেরি সরি যদি আপনারা ঠিকঠাকভাবে না বুঝে থাকেন। আই ডোন্ট নো, আমি গতকালকে নিজের উপরে স্যাটিসফাই হইতে পারতেছিলাম না, আজকেও হইতে পারতেছি না। সো ভেরি সরি যদি আপনাদেরকে আমি ঠিকভাবে না বুঝাইয়া থাকি। অ্যান্ড এভাবে করলে আমরা সবকিছু ঠিকঠাকভাবে দেখতে পারবো। এবং এই নালিশ অপারেটর এবং লজিক্যাল অর অপারেটরের ভেতরে অত কোনো ডিফারেন্স নাই। লজিক্যাল অর অপারেটরটা যেখানে একটা এমটি ভ্যালুকে দেখে, অথবা এমটি একটা স্ট্রিংকে দেখে, অথবা এমটি একটা অ্যারেকে দেখে, অথবা এমটি একটা অবজেক্টকে দেখে, অথবা ফলস দেখে, অথবা সামথিং লাইক দ্যাট, কোনো কিছু এমটি হলে সেটাকে ফলস ধরে নেয় অটোমেটিক্যালি। কিন্তু নালিশ অপারেটরটা শুধুমাত্র ফলস তখনই ধরে যখন ভ্যালুটা অ্যাকচুয়ালি নাল। তো আমাদের ইমেজেসে যদি কোনো অ্যাট্রিবিউট না থাকে, অথবা ইমেজেস নামে যদি কোনো অ্যাট্রিবিউট না থাকে, তাহলেই শুধুমাত্র আমাদের স্ক্রিনে এভিটা রেন্ডার হবে, না হলে কোনো কিছুই হবে না। অ্যান্ড এরই মাধ্যমে আশা করি আমি আপনাদেরকে মিসিং ভ্যালুস অথবা মিসিং অ্যাট্রিবিউটস কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা দেখাইতে পারছি। এবং আমরা পরবর্তী বিভিন্ন প্রজেক্টে এই সকল জিনিসগুলোকে হ্যান্ডেল করার মাধ্যমে প্রজেক্টগুলোকে তৈরি করব। ইচ্ছাকৃতভাবেই আমি ডাটাতে কিছু কিছু অ্যাট্রিবিউটকে গায়েব করে দিব যেন আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি। এবং পুরোটাই প্র্যাকটিসের উপরে, আমি অনেকবার প্র্যাকটিস করছি, এই কারণে এগুলো আমার অত বেশি লাগে না। কিন্তু আপনারা যদি নতুন হন তাহলে এইসব জিনিস প্র্যাকটিস করতে করতে আপনাদের শিখতে হবে। সো খুদাই অন্য কোনো প্রজেক্টের ডাটারে একটু গায়েব করে দেন, তারপর দেখেন এই সকল আলাদা আলাদা অপারেটর কিভাবে কাজ করে, জাস্ট একটু এক্সপেরিমেন্ট করেন। এই ভিডিওতে এই পর্যন্তই ভাই, আমি নিজেও খুব টায়ার্ড হয়ে গেছি এই একটা ভিডিও বানাইতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে।